একটা পরিবর্তন দেখি যে মানে মক্তবের যে শিক্ষাটা এইটার প্রায়োরিটি মনে হচ্ছে আগের চেয়ে কম। আগে যেমন একদম সবার হাতে করি, মানে কেউ পড়াশোনা পরবর্তীতে করুক কিংবা না করুক, সে মক্তবে যেতই, আরবি পড়া শিখা, কোরআন পড়া শিখা, এটা হতোই সবার জন্য। সো এটা একটা মানুষের লাইফের মোরাল ফাউন্ডেশন তৈরি করে। তো এটা আমরা বুঝি না বুঝি, যেভাবে আমরা নলেজটাকে আমরা আমাদের মধ্যে ধারণ করি আমাদের, কিন্তু এটা আমাদের একটা ফাউন্ডেশনের কাজ হচ্ছে। এটা আমাদের মধ্যে আমি দেখি সোসাইটিতে এখন মিসিং। আসলে যে মক্তব সিস্টেমটাই অনেকটাই কলাপস করেছে আসলে। আগে যেভাবে প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল এবং মক্তবের পড়াশোনাটাও অনেক বেশি গুরুত্ব দিয়ে আসলে গার্ডিয়ানরা দেখতো, এবং অন্য পড়াশোনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না ভাবলেও মক্তবটা কিন্তু ছিল। এখন দেখা গেছে বিভিন্ন কেজি স্কুল, তারপর নানান ধরনের স্কুল হচ্ছে গ্রামগুলিতেও, এবং এরা খুব সকালে শুরু করছে স্কুলটা, যেখানে দেখা যাচ্ছে মক্তবের যে ওই গুরুত্বটা আসলে এখন আর। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন। আমাদের মনে হয় যে এই মক্তব সিস্টেমটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে বাচ্চাদের। এই জিনিসটা মিসিং। আবার হচ্ছে ধরেন স্টুডেন্টদের মধ্যে আগে যে লেভেলের সিরিয়াসনেস ছিল, বিশেষ করে স্কুল কলেজ অথবা মাদ্রাসায়, যে স্টুডেন্টরা পড়াশোনার ব্যাপারে আরেকটু বেশি সিরিয়াস ছিল, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে এটা ডিফারেন্ট দিকে যাচ্ছে আর কি, ডিফারেন্ট একটা ডিরেকশনে যাচ্ছে। স্টুডেন্টসরা দেখা যাচ্ছে আসলে পড়াশোনাতে যেভাবে হাইলি এনগেজ থাকার কথা, আরও ডিপলি এনগেজ থাকার কথা, সো এই ধরনের জিনিসগুলা কিছুটা কম গ্রামের ক্ষেত্রে। কিন্তু যারা মোটামুটি প্যারেন্টসরা যারা সচেতন, তাদের ফ্যামিলিতে আবার একটু ভালো। বাট এটা আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের যে ইনডেপথ নলেজ গ্যাদার করা, আন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের জিনিসগুলা, তারপর কাজের ক্ষেত্রে ফোকাস, তো এই ধরনের ব্যাপারগুলা অনেকটা মিসিং স্টুডেন্টদের ক্ষেত্রে। যদিও এখানে অনেক ফ্যাক্টর আছে, এগুলো নিয়ে পরে অন্য কিছুতে। ধরেন আগে যেটা ছিল যে বাচ্চারা হয়তো স্কুলে যেত, না হলে খেলাধুলা করত, তো এখন কিন্তু খেলাধুলার যেই পরিসরটা ছোট হয়ে আসছে। এখন বাচ্চারা দেখা যায় যে গ্রামেও অনেকেই প্রবাসে গিয়েছে, তার বাচ্চার জন্য হয়তো একটা মোবাইল সেট পাঠিয়েছে, তারা দিদারসে গেমস খেলছে, বা এইভাবে আসলে একটা পরিবর্তন প্রায় দেখা যাচ্ছে আসলে গ্রামগুলোতে। হ্যাঁ, সোসাইটিতে এই ধরনের বড় একটা ট্রান্সফরমেশন হয়েছে, এবং এটা আসলে মানে একটা হচ্ছে কি যে একটা ফিল্টারিং সিস্টেম আর একটা হচ্ছে আপনার ব্যালেন্সিং সিস্টেম যদি না থাকে সোসাইটির মধ্যে, প্র্যাকটিস এই ধরনের যে টেকনোলজি অ্যাডাপ্টেশন, পাশাপাশি এগুলোর ইউজ, এগুলোর মধ্যে, সো এই লেভেলে আন্ডারস্ট্যান্ডিং অ্যাডাপ্টেশন যদি না থাকে, তখন হচ্ছে এগুলো হচ্ছে নেগেটিভ এফেক্টস আমরা সোসাইটিতে আমরা দেখি এবং দেখা যায় সরাসরি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি। বাচ্চারা আর্লি যেই ফোন নিয়ে নিচ্ছে এবং ওরা হচ্ছে এত বেশি অ্যাট্রাক্টেড থাকছে ফোনে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন, এবং বিভিন্ন ধরনের মানে ইনসিডেন্টস তো ঘটছে এগুলো কেন্দ্রিক। ওরা ফার্স্ট্রেটেড হচ্ছে, খুন জখম, এই ধরনের কাহিনী পর্যন্ত ঘটে। সো হ্যাঁ, এই ফ্যাক্টরটা আছে ডেফিনেটলি। আচ্ছা, এখন আমরা যদি আপনার অ্যাডমিশন জন্য আসছেন হচ্ছে সিলেটে মূলত অ্যাডমিশনের ট্রাই করেছিলেন কি সাস্টে নাকি ঢাকা ইউনিভার্সিটির জন্য? মূলত হচ্ছে রেডিয়ামের সব কিছুই মোটামুটি ওরা সাস্টের জন্য পড়াইতো, আর আমি এর পাশাপাশি আমার একটা মেজর ফোকাস ছিল যে ঢাকা ইউনিভার্সিটি। সো আমি মূলত 2 জায়গায় অ্যাডমিশন টেস্টই দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি আর সাস্টে, এরকম মানে খুবই টার্গেট খুবই ফিক্স ছিল যে কোথায় ট্রাই করব, কতটুকু করব। আসলে ওই যে আপনি বললেন যে আপনি যে আলিম মাদ্রাসায় পড়েছেন, এখান থেকে আপনাদের সিনিয়র হয়তো ঢাকা ইউনিভার্সিটি পড়েছে, এই জন্য আপনি এই বিষয়টা জেনেছেন। আমরা দেখি আসলে আমরা আমাদের চিন্তা করলেও দেখি যে আমাদের লেভেলে নিজের জেলা উপজেলার বাইরে যে আসলে একটা বড় প্রতিষ্ঠান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অমুক বিশ্ববিদ্যালয় আছে, এটাই আসলে অনেক মানুষ জানে না, অনেক স্টুডেন্টরা জানতো না আসলে ওই সময়টাতে। তো আপনার একটা দিশা পেয়েছেন, সেজন্য আসলে টার্গেট ফিক্সড করেছেন। তো আপনার জার্নিটা কেমন ছিল, অ্যাডমিশন জার্নি মনে আছে কিনা? অ্যাডমিশন জার্নিটা খুবই
অনেক অনেক স্ট্রাগল ছিল ওই টাইমটাতে। আসলে আমি অ্যাডমিশন টেস্টের জন্য কোচিংয়ে ভর্তি হতে পারবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। তো এবার আমার বড় ভাই বলছিল যে টাকা তো ম্যানেজ করা যাচ্ছে না, তো নেক্সট ইয়ারে ট্রাই কর। সো এইটা নিয়ে আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমি কান্না করেছি। তো ওই জায়গায় দেখে দাখিলে গোল্ডেন প্লাস পেয়েছেন, আলিমে গোল্ডেন প্লাস পেয়েছেন, কিন্তু মানে অ্যাডমিশন কোচিং করার জন্য যে সাপোর্টটা সেটা ওই বছর পাওয়া যাচ্ছিল না, একটা সংখ্যা ইন টার্মস অফ ফিনান্সিয়াল সাপোর্ট আর কি। পরবর্তীতে আমার আম্মা হচ্ছে উনি অনেক ইমোশনাল হয়ে যায় যে আমার এই অবস্থা দেখে, এবং উনি সবসময় আবার ইন্সপায়ারিং ছিলেন। উনি বললেন যে ওনার কিছু জমি ছিল, আমি বললাম যে এগুলো বন্ধক দিয়ে দিব। সো আম্মা এগুলো বন্ধক দিয়েছেন, বন্ধকে দিয়ে ওই টাকা নিয়ে পরে আমি কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে হেল্প পেয়েছি, যে ওখানে মানে ওরকম টাকা দিতে হয় নাই আমাকে, কারণ ওই কোচিংয়ের পরিচালককে আমার বড় ভাই চিনতেন। উনি সিলেটে তখন জব করতেন, তো ওনাদের সাথে রেগুলার কমিউনিকেশন হতো। তো ওই সুবাদে যে আমি কম খরচে কোচিং করেছি, কিন্তু যে থাকা খাওয়ার যে খরচটা এটা আমার নিজেকে ম্যানেজ করতে হতো। সো ওইটা হচ্ছে যে আমার জমি বন্ধকের টাকা দিয়ে ওইটা চলেছে। পাশাপাশি আমার ভাই যে আর্ন করতেন যতটুকু, একটুকু মেজর একটা অ্যামাউন্ট আমাকেই দিয়ে দিতেন আর কি। আচ্ছা, তো ওইটা সম্ভব হয়েছিল। সো এখানে কিছু আনসার্টেনিটি ছিল। প্লাস হচ্ছে পরে আমি যখন ভর্তি হয়েছি আমি খুবই সিরিয়াস ছিলাম, আমি পড়াশোনার ব্যাপারে মোটামুটি সিরিয়াস ছিলাম। প্রথমে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই, আগে ছিল কি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা। ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষা দেই তখন আমি সাভারে এসেছিলাম। সাভারে আমাদের বিশ্বম্বরপুরে একজন মানুষ চাকরি করতেন, ওনার বাড়ি টাঙ্গাইল ছিল। তো ওনার সাথে পরিচয় ছিল এবং ওনার ফ্যামিলিতে এসে থেকে ভর্তি পরীক্ষা দিয়েছি। মানে আপনার ঢাকায় কেউ ছিল না যে যার কাছে এসে থাকবেন, আত্মীয় স্বজন? মানে ঢাকার এই মধ্যে আত্মীয় স্বজন এরকম ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না ডেফিনেটলি। কিন্তু ওনার সাথে পরিচয় ছিল, যে সুবাদে ওনার কাছে এসে থাকা। হ্যাঁ, ছিলেন। তারপরে এখান থেকে এসে অ্যাডমিশন ইডেন মহিলা কলেজে ছিল আমার অ্যাডমিশন সেন্টার, টেস্ট সেন্টার। ওইখানে একটা ঘটনা ঘটে। আমি যখন ঢুকবো গেইটে, তার আগে আমি একবার সিট চেক করতে যাই আর কি, মেন গেইটে। ওইখানে সিট চেক করতে যাওয়ার সময় আমার মানিব্যাগ, মানে আমার ওয়ালেটটা আর কি চুরি হয়ে যায়। তো এইটা জাস্ট অ্যাডমিশন শুরুর বা পরীক্ষার আগ মুহূর্তে এটা একটা শকিং একটা ইভেন্ট ছিল, ট্রমা ছিল আর কি। তো তাও এটা ওভারকাম করতে পেরেছি। পরে ওই আঙ্কেল বললেন না, চিন্তা করো না, যে তুমি পরীক্ষা দিয়ে আসো। ওই আঙ্কেল আমার সাথে ছিলেন আর কি। মানে আপনি অ্যাডমিশন টেস্টের জন্য ঢুকবেন, এই মুহূর্তে দেখেন যে আপনার ওয়ালেটটা নেই। হ্যাঁ, ওয়ালেটটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সবকিছু আর কি চলে গেছে একসাথেই। তো পরে পরীক্ষা দেই, 3 দিন পরে প্রবাবলি রেজাল্ট পাই। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। এটা কত সাল? এটা 2012 সাল, অক্টোবর কিংবা নভেম্বরের দিকে আর কি অ্যাডমিশন টেস্টটা ছিল। তো এটাকে প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয়। আপনি তো এর আগে ঢাকায় আসছেন কিনা? এর আগে একবার হয়তো এসেছি, মানে সেকেন্ড টাইমে আসছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার জন্য।